কাল রাত থেকে তপুর জ্বর ছেড়ে ছেড়ে জ্বর আসছে। রাতে জ্বর খানিকটা কম থাকলেও এখন জ্বরের উত্তাপে শরীরটা পুড়ে যাচ্ছে একেবারে। ছেড়ে ছেড়ে জ্বর আসার কোনো ভালো লক্ষণ নয় বটে। তপুর অসুস্থতার খবর জানিয়ে মিরাজকে খবর পাঠিয়েছে ডাক্তারকে নিয়ে আনবার জন্য। গতরাতে কারো ঘুম হয়নি ঠিকমতো। জ্বরের তাড়নায় রেণুকাকে জড়িয়ে ধরে কী সব বকেছে সারা রাত, আর একটু পরপর খুনখুন করে কান্না করছে। সকালে জোর করে সামান্য খাওয়াতে গেলে কয়েকবার মুখে দিতেই বমি করে সবটা তুলে দিয়েছে। রেণুকার ভারী চিন্তা হচ্ছে ছেলেকে নিয়ে। মিরাজ ডাক্তার নিয়ে কখন আসে কে জানে। হঠাৎ করে সশব্দে বাইরে কোথাও একটা বাজ পড়ল। বাজ পড়ার শব্দে তপু ভয় পেয়ে মায়ের বুকের ভিতরে সেদিয়ে গেল খানিকটা। তপুর মাথায় হাত বুলিয়ে দিয়ে শান্ত করার চেষ্টা করলো রেণুকা, কিন্তু রেণুকার নিজের মনের অবস্থা ভীষণ দুর্বিষহ। বর্ষা নামলে তার ভীষণ রকমের ভয় করে এখন। বারবার অতীতে ঘটে যাওয়া জীবনের কালো অধ্যায়টা চোখের সামনে ভেসে ওঠে। এমনকি এক বর্ষার দিনে সে তার প্রাণপ্রিয় স্বামীকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছিল। মুন্সিবাড়ির ঠিক পিছনটার দিকটায় বিস্তৃত সবুজ ধান ক্ষেত, ধান গম সহ মৌসুমি সব ধরনের ফসলাদি ফলে সে সব জমিতে। মাঠের একাংশে খানিকটা জায়গা জুড়ে এক চাষি সূর্যমুখী ফুলের চাষ করেছিল। রেণুকা যে ঘরটিতে থাকতো সেই ঘরের জানলা দিয়ে সূর্যমুখী ক্ষেতটাতে দেখতে বেশ স্পষ্ট দেখা যেত। রেণুকা রোজ সময় পেলে জানলায় মুখ লাগিয়ে শয়ে শয়ে ফুটে ওঠা সূর্যমুখীগুলো দেখত। দেখে মনে হতো সবুজের প্রান্তরে এক টুকরো স্বর্ণভাণ্ডার। সে যেন চোখ জড়ানো প্রাকৃতিক অপার এক সৌন্দর্য। এমনই একদিন সকালে জানলার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রেণুকা সূর্যমুখী ক্ষেতটাকে দেখছিল। সেদিকে সকাল থেকে ঝাঁপিয়ে বৃষ্টি নামছিল। রেণুকা তখন 6 মাসের অন্তঃসত্ত্বা। অন্তঃসত্ত্বা স্ত্রীকে বেকুলভাবে সেদিকে তাকিয়ে থাকতে দেখে মোবারক তার মনের আক্ষেপ বুঝতে পেরে সেই বাদলার ভিতরে ছাতা মাথায় চলে গিয়েছিল স্ত্রীর জন্য সূর্যমুখী ফুল আনবার জন্য। কিন্তু কে জানতো সেই অপরূপ সৌন্দর্যে মোড়ানো সূর্যমুখী প্রত্যাশা করাটা রেণুকার জীবনে কাল হয়ে দাঁড়াবে। রেণুকাকে দাঁড় করিয়ে মোবারক যখন ঘরের পিছনের জমিতে গিয়ে দাঁড়ালো, রেণুকা তখন ঈদের চাঁদ হাতে পাওয়ার মতো অবস্থা। স্ত্রীর প্রতি স্বামীর এমন গভীর ভালোবাসা থেকে রেণুকার গর্বে বুকটা ফুলে উঠছিল। কিন্তু পর মুহূর্তে থমথমে আকাশ মাটি কাঁপিয়ে ভীষণ শব্দে গর্জে উঠল চারপাশ। তারপর আকাশ ফেরে নেমে এলো একটা বিদ্যুতের ঝলকানি। ব্যাস, তারপর সব শেষ। ফুল আনতে যাওয়া মোবারক রেণুকার চোখের সামনে বজ্রপাতের তীব্র ঝলকানিতে ছিটকে পড়েছিল কয়েক হাত দূরে। এমন দৃশ্য দেখে রেণুকার অন্তরাত্মা পর্যন্ত কেঁপে উঠছিল এক মুহূর্তের জন্য। রেণুকা সেদিন অনেকবার করে বারণ করছিল মোবারককে বৃষ্টি মাথায় বাইরে না যেতে, কিন্তু পুরুষ মানুষ বরাবরই একরোখা। স্ত্রীর কথা উপেক্ষা করে বেরিয়ে গিয়েছিল বর্ষার মাথায়। আর কিছুক্ষণ পরে লোকজন গিয়ে নিয়ে এসেছিল মোবারককে আধপোড়া দেহটাকে। মোবারকের মুখটা মনে পড়লে আজও রেণুকার ভয়ে পুরো শরীরটা শিহরিত হয়ে ওঠে। বাইরে কারো পায়ের শব্দে রেণুকার চটক ভাঙল। মনে হয় ডাক্তার নিয়ে এসেছে মিরাজ। মিরাজের ফুপু এগিয়ে গিয়ে ঘরের দরজা খুলতে দেখল ছাতা হাতে দুজন দাঁড়িয়ে আছে ঘরের বাইরে। বৃদ্ধার মুখে শুকনো হাসি ফুটে উঠল। বললে, আয় বাপ, পোলাটারে দেখতো কি হয়েছে। কাল রাত থেকে মেলা জ্বর, জ্বরে গা পুড়ে যাইতেছে একেবারে। ডাক্তারমশাইকে ভিতরে প্রবেশ করিয়ে তার পিছু পিছু মিরাজে ঢুকলো। রেণুকা তখন ছেলের শিওরে বসে বসে মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ডাক্তারমশাই এগিয়ে গিয়ে মিরাজের দেওয়া চেয়ারটাতে চেপে বসলেন। তারপর হাতের ব্যাগটা রেখে তপুর কপাল, চোখ, হৃৎস্পন্দন সব কিছু এক এক করে পরীক্ষা করে নিয়ে বললেন, জ্বর কয়দিন ধরে? রেণুকা উত্তর দিল, 2-3 দিন ধরে তেমনভাবে কিছুই খাচ্ছিল না। সামান্য গা গরম ছিল, তবে কাল রাত থেকে বেশি। আপনার ছেলে টাইফয়েড হয়েছে। আমি কিছু ওষুধ দিয়ে যাচ্ছি, ওগুলো ঠিকমতো খাওয়ানোর পাশাপাশি কিছু পুষ্টিকর খাওয়াতে থাকেন। আপনার বাচ্চার শরীর অনেক দুর্বল, মনে হয় ঠিকমতো দেখভাল করে না। ডাক্তারের কথা শুনে রেণুকার বুকটা কেমন যেন করে উঠল। টাইফয়েড? রেণুকা তপুর হাতটা ধরে ভয়ে কেঁদে ফেলল এবার। ডাক্তার রেণুকাকে আশ্বস্ত করে বলল, টাইফয়েড শুনে এত ঘাবড়ানোর কিছু নেই। ঠিকমতো যত্নআত্তি করলে আর ওষুধগুলো খাওয়ালে সেরে উঠবে আশা করি। ঘন ঘন বাসস্থান পরিবর্তন করলে বাচ্চাদের উপর খানিকটা প্রভাব করে। আপনার বাচ্চার ক্ষেত্রে তেমনটা হয়েছে। এখন একটু তার দিকে নজরদারি দিতে হবে। ডাক্তার ভুল কিছু বলেনি। এই কয়েকদিন আসলে তেমনভাবে তপুর যত্ন নিতে পারেনি। আবার নতুন চাকরি হতে খাবারের অনিয়মটা হয়েছে।
হয়তো এগুলোর জন্য তপুর এই অবস্থা। রেণুকার ডান হাতটা বুকের সাথে চেপে ধরে প্রবল জ্বরে একরকম কাতরাচ্ছে ছোট্ট তপু। চোখে মুখে একরকমের অসারতা ভাব। মিরাজ ডাক্তারমশাইকে ঘরের বাইরে পর্যন্ত এগিয়ে দিয়ে আবার ভেতরে প্রবেশ করে রেণুকা তপুর সামনে গিয়ে দাঁড়ালো। তপু চোখ বন্ধ করে শুয়ে আছে। মিরাজ ভাই, আমার তপু ঠিক হয়ে যাবে তো? রেণুকার মাতৃস্নেহে আত্মনাদ মেশানো কণ্ঠস্বর শুনে মিরাজ আরও কাছে এগিয়ে গেল তাদের। তারপর তপুর কপালে হাত রাখলো। জ্বরে কপালটা একেবারে পুড়ে যাচ্ছে। বললো, আল্লাহর উপর ভরসা রাখো। ডাক্তার তো বললো ঠিকমতো ওষুধগুলো খাওয়ালে সেরে উঠবে। এই বেলা একটু দেখো, যদি ওষুধে কাজ না হয় তাহলে ও বেলায় গঞ্জে নিয়ে যাব। জালাল মুন্সি রোয়াককে আরাম কেদারায় বসে বসে এক মনে তামাক টানছে। সেই কখন এক গ্লাস ঠান্ডা পানি চেয়েছে, কিন্তু এখন পর্যন্ত কারো আসার কোনো নাম নেই। আশকারা পেয়ে কাজের লোকগুলো আজকাল ফাঁকিবাজি শুরু করেছে। না, বাড়ির কাজের মানুষগুলোকে এতটা আশকারা দেওয়া উচিত নয়। এতে মনিবের মান ক্ষুণ্ণ হয়। জালাল মুন্সি এবার জোর গলায় ডেকে উঠল, কি হলো? কথা কি কারো কানে যায় না? সেই কখন থেকে এক গ্লাস পানির কথা বলছি আমি। এ বাড়িতে কি কোনো মানুষ থাকে না? মুন্সি সাহেবের হাঁকডাক শুনে জামেলা বিবি তাড়াহুড়ো করে হাতের কাজ ফেলে রেখে কাজের মেয়েটার হাতে এক গ্লাস পানি দিয়ে পাঠিয়ে দিল। বাড়ির মেজো ছেলেটা মারা যাওয়ার পর থেকে জালাল মুন্সি কেমন যেন হয়ে গেছে, হুটহাট রেগে যান। কাজের মেয়েটার নাম তরু। বয়স আনুমানিক 14 কি 15 হবে। তরুর মা মুন্সি বাড়িতে বহুদিন ধরে ফাই ফরমাস খাটে। তার অনুরোধে তরু এ বাড়িতে আসা। তরুকে প্রথমবার দেখে মুন্সি সাহেব তরুর মাকে আগে তাকে বলেছিল, এতটুকু মেয়ে কোথায় স্কুলে পাঠাবে, তা না করে তোমার মতো মানুষের বাড়ি বাড়ি কাজ করাচ্ছ কেন? আগে তা হাউ হাউ করে উঠে বলেছিল, সাহেব আমরা গরিব মানুষ, পড়াশোনা টেহা পামু কোনে, তার চাইতে কাম করলে আরও কটা টেহা বেশি রোজগার হলে জমানো যাবে কিছু। মেয়ে পেটে ধরেছি, বিদায় তো করতে হবে। জালাল মুন্সি অবশ্য একদিন তরুকে কথায় কথায় জিজ্ঞাসা করছিল সে পড়তে চায় কিনা, কিন্তু তরুর কথা তার মাথায় দেখে বুঝছিল তরুর দ্বারা আর যাই হোক পড়ালেখাটা কোনোভাবে সম্ভব না। তরুকে পানি আনতে দেখে মুন্সি সাহেবের চোখ জোড়া রাগে তীক্ষ্ণ হয়ে উঠল, যেন সে তার চোখ দিয়ে তরুকে ভস্ম করে দিবে। মেয়েটা কাঁপা কাঁপা হাতে পানির গ্লাসটা চেয়ারের সামনে রাখতে মুন্সি সাহেব ক্ষুণ্ণ হয়ে উঠলেন, আমাকে কি তোদের কারো মানুষ বলে মনে হয় না? নাকি এ বাড়িতে আমার কথার কোনো দাম নেই? কোনটা? এক গ্লাস পানি আনতে এত সময় লাগবে? সব কটারে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিব বলে দিলাম। তরু ভয়ে চুপসে গিয়ে পানির গ্লাসটা টেবিলের উপর রেখে আবার জোর পায়ে বেরিয়ে যেতে জামেলা বিবি এসে হাজির। জালা সাহেব একবার তার দিকে তাকিয়ে তারপর পানির গ্লাসটা মুখে তুলে নিলেন। তারপর এক নিঃশ্বাসে সবটুকু পান করে গ্লাসটুকু পুনরায় যথাস্থানে রাখতে জামেলা বিবি শান্তস্বরে স্বামীকে উদ্দেশ্য করে বলে উঠল, তুমি পানি কার কাছে চেয়েছো শুনি? অতটুকু বাচ্চা মেয়েকে ওভাবে কেউ চোটপাট করে? ভয় পেয়ে কাঁদছে এখন, তুমিও না? মুন্সি সাহেব খানিকটা থতমত খেয়ে চেয়ার নড়ে চড়ে বসলেন। তারপর বললেন, এখন কি নাম ধরে ধরে পানি চাইতে হবে আমাকে? বাড়ির এতগুলো মানুষ, একজনের কি সময় হয়নি এতক্ষণে? সবাই কি বসে আছে? সবাই তো সবার মতো কাজ নিয়ে ব্যস্ত। আচ্ছা, ওসব কথা বাদ দাও, তোমার সাথে অন্য বিষয়ে আমার কথা ছিল। মুন্সি সাহেব চোখ পাকিয়ে তাকিয়ে বলল, তুমি যদি ওই মেয়েকে নিয়ে কিছু বলতে চাও তাহলে না বলাই ভালো। আমার এক কথা সব কথা শেষ। আর তাছাড়া এখন তো বেশ ভালোই আছে। কোথাকার একটা স্কুলে শিক্ষিকার দায়িত্ব নিয়েছে। জামেলা বিবি বিস্ময় নিয়ে জানতে চেয়ে বলল, তুমি কিভাবে জানলে? কি মনে হয় তুমি কোনো কিছু না বললে কি আমি জানতে পারবো না? আমার কানে সব কথাই আসে। গতকাল দুপুরে বাড়ি ফেরার সময় দেখা হয়েছিল। কিছু বলেছিল রেণুকা? তুমি কথা বলনি? কি আবার বলবে, সালাম দিয়েছিল। আমার ছেলেটারা খেয়ে খেয়ে এখন অত ভালো মানুষের সাজার কী আছে? ওসব করে আমার মন গলবে না ভেবেছে? এত সহজে আমার মন গলবে না। তুমি কেন বুঝো না? সেদিন তো মেয়েটার কোনো দোষ ছিল না। মোবারক নিজেই গিয়েছিল মাঠে ফুল আনতে। হ্যাঁ, কিন্তু ওই মেয়ের কথাতে গিয়েছিল। আমি ওসব নিয়ে কোনো রকম কথা বলতে চাই না। কথাগুলো বলে মুন্সি সাহেব চেয়ার ছেড়ে হনহন করে বেরিয়ে গেল। সন্ধ্যায় দোকান বন্ধ করে রশিদ বাড়ি ফিরতে সুফিয়া বেগম বলে উঠলেন, তোমাকে মা দেখা করতে বলেছে। রশিদের বড় ভাবির কথায় কোনো উত্তর না দিয়ে সোজা গিয়ে মায়ের ঘরে প্রবেশ করলো। জুলেখা বিবি সবেমাত্র মাগরিব নামাজ শেষ করে জায়নামাজ গুছিয়ে রাখছিল। ছেলেটাকে দেখে জায়নামাজটা বিছানার উপর রেখে বলল, বস ছোট খোকা। রশিদ বিছানায় না বসে দাঁড়িয়ে থেকে বলল, ভাবি বলছিল তুমি না কি কি বলবে। ছোট বৌমার সাথে কথা হয়েছে? না মা। কেন বলিসনি? এত রাগ কেন তোদের ভিতরে? তোদের এক একজনের রাগ অভিমানে মেটাতে মেটাতে আমি ক্লান্ত হয়ে পড়ছি। তারপর গলার স্বর খানিকটা কোমল করে বলল, মিটিয়ে নে বাবা। এভাবে বাড়ির বউ বাইরে থাকলে কেমন দেখায় বলতো?
আমি তো তাকে যেতে বলিনি, সে নিজে জেদ করে চলে গেছে। আমি বুঝি না রেণুকার উপর এত রাগ কিসের। সেই প্রথম দিন থেকে রেণুকাকে সুবর্ণা দেখতে পারে না। সেসব কথা বাদ দে। রেণুকা তো আর এখন এই বাড়িতে নেই। কেন খামোখা তাকে ঘিরে নিজেদের ভিতরে অশান্তি বাড়াচ্ছিস তোরা? আগামীকাল গিয়ে বুঝিয়ে সুঝিয়ে নিয়ে। আমি পারবো না। নিজে জেদ করে যখন গিয়েছে তখন থাকুক কিছুদিন। ও বাড়িতে তো ওর ভাইয়ের বউরা আছে। ভাবিদের শক্ত কথা কটা দিন শুনলে তখন বুঝবে কেমন লাগে। জুলিকা দৃঢ় স্বরে বলে উঠল, তুই কালকে গিয়ে নিয়ে আসবি বৌমাকে। মায়ের কথার জবাবে কোনো প্রত্যুত্তর করল না রশিদ। শুধু একটিবার মায়ের মুখের দিকে তাকিয়ে নিয়ে তারপর ঘর ছেড়ে বেরিয়ে গেল। আজকে সারাদিন গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। চৌকিতে তপুকে শুইয়ে রেখে ব্যতিব্যস্ত হয়ে ঘরে বাইরে কাজ করছে রেণুকা। সারাদিন পর এতটুকু উন্নতি চোখে পড়েনি তপুর। বরং এখন তপুর শরীরটা আগের চাইতে আরও বেশি আশঙ্কাজনক দেখাচ্ছে। লোক মারফতে মিরাজ খবর পাঠিয়েছে ঘণ্টাখানেক হয়ে গেল। এখন মিরাজ এসে পৌঁছায়নি রেণুকাদের বাড়িতে। এদিকে তপুর মুখের দিকে তাকালে রেণুকার সর্বঙ্ক অজানা বিপদে আশঙ্কায় মুষড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর কাদামাখা রাস্তা ভেঙে বৃষ্টি মারিয়ে একটা ভ্যান গাড়ি নিয়ে হাজির হলো মিরাজ। মিরাজকে আসতে দেখে রেণুকা হন্তদন্ত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে গিয়ে বলল, মিরাজ ভাই, তপুর অবস্থা যে এখন আরও খারাপ দেখাচ্ছে। আমার ছেলেটাকে জলদি হাসপাতালে নিয়ে যেতে হবে। অল্প বয়সে আমি বিধবা হয়েছি, আমার সন্তানহারা হতে চাই না মিরাজ ভাই। কথাগুলো বলে রেণুকা কেঁদে উঠল। মিরাজ রেণুকাকে শান্ত করিয়ে তারপর তপুকে নিয়ে ভ্যান গাড়িতে গিয়ে বসলো। বিদ্যা বুবুটাকে সবটা বুঝিয়ে দিয়ে রেণুকাও মিরাজের পিছু পিছু গিয়ে ভ্যানে চেপে বসলো। তারপর রাতের অন্ধকারে কাদামাটির রাস্তা ভেঙে যতটা দ্রুত সম্ভব তপুকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল। হাসপাতালে গিয়ে পৌঁছালো মিরাজ আর রেণুকা। জ্বরের তীব্রতা সারাটা পথ একটিবারও চোখ মেলে চায়নি তপুটা। তপুর অবস্থা থেকে রেণুকার বুকটা ভারী হয়ে এসছে। বৃষ্টির কারণে হাসপাতালের বাইরে তেমন একটা লোকজন নেই বললেও চলে। ভ্যান থেকে নেমে মিরাজ তপুকে নিয়ে দ্রুত পায়ে ভিতরে গিয়ে ঢুকলো। রেণুকা মিরাজের পিছু পিছু এগিয়ে গেল। রিসেপশনে থাকা অল্প বয়সী মেয়েকে দেখে তার কাছে এগিয়ে গেল মিরাজ। তারপর সবটা খুলে বললে মেয়েটি রুম সহ ডাক্তারের নাম বলে দিল মিরাজকে। মিরাজ দেরি না করে দ্রুত পায়ে ডাক্তারের অনুসন্ধান করে তপুকে ডাক্তারের কাছে হস্তান্তর করলে ডাক্তার তপুর শরীর হাত দিয়ে দ্রুত নার্সকে যা যা করার দরকার জানিয়ে দিল। তারপর মিরাজকে তপুর জ্বরের সময় জানতে চাইলে মিরাজ যখন বলল, তখন ডাক্তার মিরাজকে মূর্খতার জন্য একরকম ধমকের স্বরে বলে উঠল, ডাক্তার যখন সকালে জানিয়েছে টাইফয়েড হয়েছে, তারপরও কোন আক্কেলে বাড়িতে রেখেছিলেন? টাইফয়েড কি হেলাফেলা করার মতো জিনিস? ডাক্তারের কথা শুনে মিরাজ থতমত খেয়ে চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। রেণুকা আর পাশে দাঁড়ালো। আপনার বাচ্চার কে হন? পাশ থেকে রেণুকা বলল, আমার ছেলে। আর আপনি? মিরাজ উত্তর দিল, আমি ছেলের চাচা। বাচ্চার বাবা আসেনি? বাবা কোথায়? ওর বাবা বেঁচে নেই ডাক্তারবাবু। ডাক্তার সাহেব এবার গলার স্বর খানিকটা নমনীয় করলেন। তারপর বললেন, চিন্তা করিলেন না, আমাদের কাছে যখন এসেছেন তখন আমরা যথাসাধ্য চেষ্টা করব। সুস্থ করার মালিক তো উপরআল্লাহ। ডাক্তারের মুখের কথা শুনে রেণুকা মেঝেতে বসে পড়ে বিলাপ করা শুরু দিল। এবার অল্প বয়সে স্বামীকে হারিয়ে এবার আবার বাচ্চাটাকে কেড়ে নিয়ে কোল খাড়ি করে দিলে জগৎ সংসার যে আপন বলে কেউ রইল না তার। মাতৃত্বের গভীর আত্মনাতা যেন নিগড়ে বেরিয়ে আসছে রেণুকার বুক ফেটে। সে রাতে মিরাজ আর বাড়ি ফিরল না। রেণুকাকে এই অবস্থায় একাকী ফেলে রেখে আসার জন্য মনটা সায় দিল না কোনোভাবে। রেণুকার পাশে হাসপাতালে থেকে গেল পুরোটা রাত। সারা রাত দুশ্চিন্তা আর অসহায় মায়ের গভীর আহাজারি হয়তো উপরওয়ালার মনকে খানিকটা নরম করে তুলছিল। ভোরের দিকে তপু খানিকটা সুস্থ হয়ে উঠল। আজ 3 দিন হলো রেণুকা খাওয়া নাওয়া ত্যাগ করে হাসপাতালে আছে। রাত দিন তপু সুস্থতার চেয়ে উপরওয়ালার নিকট কান্না করতে করতে চোখগুলো জলশূন্য নদীর মতো শুকিয়ে কাঠ হয়ে গেছে। চোখ মুখে আড়ষ্টটা ভাব। ঠিকমতো ঘুম না হয় চোখের নিচটায় কালচে পড়ে গিয়েছে। পরনে কাপড়টা পর্যন্ত বদলানোর সময় হয়নি তার। তারপরও রেণুকা খুশি, তপুকে যে সে ফিরে পেয়েছে। একজন অসহায় মায়ের কাছে সন্তানের চাইতে বড় সম্পদ আর কী বা হতে পারে। এই কয়েকদিন মিরাজ রোজ 2 বার এসেছে। এসে কিছুক্ষণ তপুর পাশে বসে থেকেছে, রেণুকাকে ভরসা দিয়েছে, তারপর আবার চলে গেছে। মিরাজের প্রতি ঋণের ভারটা যেন ক্রমশ বেড়েই যাচ্ছে রেণুকার।
মানুষ এমন হয়, দুনিয়া আসলে কেমন অদ্ভুত। কে কখন কিভাবে কার সাহায্যে এগিয়ে আসে তা বুঝে ওঠা মুশকিল। 4 দিন হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হলো তপুকে। টাইফয়েড আক্রান্ত হওয়ার পর থেকে তপুর শরীরটা যেন আরও লাজুক হয়ে উঠছে। ছোট্ট মুখখানা আরও ছোট হয়ে গেছে। মেয়েরাজ আর আজকে তাদেরকে নিতে আসেনি। কি একটা কাজে আটকে গেছিল। একটা মানুষ আর কতই করতে পারে, তার নিজেরও তো কাজ আছে। রেণুকা নিজেই হাসপাতালের বাইরে থেকে একটা ভ্যান ঠিক করে তপুকে নিয়ে ভ্যানে চেপে পড়ছিল। ছেলের অসুস্থতার কারণে এই কটা দিন স্কুলে যাওয়া হয়নি তার। 5 দিনের মাথায় রশিদ সকাল সকাল দোকানের কাজকর্ম শেষে শ্বশুরবাড়িতে গিয়ে উপস্থিত হলো। রোজ রোজ মায়ের অনুরোধ শুনতে ভালো লাগে না। এরকম অনিচ্ছা সত্ত্বেও শ্বশুরবাড়িতে এসে সে স্ত্রী সুবর্ণাকে নিতে। রশিদকে দেখে সুবর্ণার মা তড়িঘড়ি করে বেরিয়ে এসে রশিদকে তার বাড়ির সবার হাল হকিকত জানতে চাইল। মহিলা বেশ অমায়িক মানুষ। রশিদ এ বাড়িতে আসলে প্রায় সময় তার মনে বারবার একটাই প্রশ্ন উধার হয়। বাংলা একটা প্রবাদ বাক্য আছে না, বৃক্ষে তোমার নাম কি, ফলে পরিচয়। কিন্তু এ বাড়ির সম্বন্ধ করার পর থেকে এই লাইনটা তাকে বড্ড ভাবায়। এ বাড়িতে প্রতিটা মানুষ ভারী অমায়িক, বিশেষ করে রশিদের শাশুড়ি। কিন্তু তার পেটে অমন হাড়বজ্জাত মেয়ে কীভাবে জন্ম নিল? মাঝে মধ্যে মনে হয় উপরওয়ালা ইচ্ছে করে অমনটা করে থাকেন। রশিদ দাওয়ায় বসে 1 গ্লাস ঠান্ডা শরবত দিয়ে তার শাশুড়ি ভিতরে চলে গেল। এতটা পথ আসতে গিয়ে বেশ তৃষ্ণা পেয়েছে তার। গ্লাস ভর্তি শরবত ঢকঢক করে পান করে গলদখন করার পর মুখ তুলে চাইলেও দেখল সুবর্ণা এসে উপস্থিত হয়েছে। এই কয়দিনে আর কিছু হোক না হোক চেহারাটা বেশ উন্নতি হয়েছে মেয়েটার। গালগুলো ফোলা ফোলা, রূপের জৌলুসতা অনেকটা বেড়েছে। রশিদের ভাবনা আরও ভুল প্রমাণিত হলো। সুবর্ণা তাকে ছাড়া দিব্যি খোশ মেজাজে ছিল এই কয়দিন। শোকের ছায়া কখনো এমন হয় না। এতদিন পর তাহলে বউকে মনে পড়ল? রশিদের দিকে তিক্ত প্রশ্ন সুরে ভুরু কুটিয়ে দাঁড়িয়ে রইল সুবর্ণা। রশিদ খালি গ্লাসটা দাওয়ার একপাশে রেখে উঠে দাঁড়ালো। তারপর বলল, আমার তো মনে পড়ছে। স্বামীর সঙ্গ ছাড়া তো তুমি দিব্যি খোশ মেজাজে আছো, সেটা তো তোমাকেই দেখে বোঝা যাচ্ছে। তুমি কি ভেবেছিলে তোমাকে ছেড়ে এসে তোমার সঙ্গে কাঁদতে কাঁদতে চোখ কোটরে ফেলে দিব? তোমার ভাবনায় রাত জেগে চোখের নিচ কালি করে ফেলবো? যে স্বামী তার বোনের জন্য নিজের বউকে থাপ্পড় মারতে পারে, তার জন্য এসব করতে যাব? কোন দুঃখে আমি? স্ত্রীর মুখে কথাগুলো শুনে রশিদ খানিকটা দমে গেল। আবার ভেবেছিল এই কয়দিনে হয়তো একটু হলেও তার প্রতি, স্বামীর প্রতি ভালোবাসা বোধ জাগবে। কিন্তু রশিদের ভুল ভাবনা। সুবর্ণা বদলানোর মেয়ে নয়। তারপর মায়ের অনুরোধ রাখতে সুবর্ণাকে বলল, মা তোমাকে নিয়ে যেতে বলছে, বাড়ি ফিরে চলো। সুবর্ণা চোখ পাকিয়ে উত্তর দিল, মা বলছে সেই জন্য নিতে এসেছো? মায়ের জন্য তো আমি ও বাড়িতে বউ হয়ে যাইনি, গিয়েছি তোমার জন্য। সুতরাং যেদিন মন চাইবে সেদিন আমি ও বাড়িতে যাব। তার মানে তুমি যাবে না, তাই তো? না, থাকো বাপের বাড়ি। তবে আমিও দেখব কয়দিন বাপের বাড়িতে ভাবিদের মাথায় ভেঙে থাকতে পারো। রশিদের কোনো রকম প্রতিউত্তর না করে নিজের মনে করে কথাগুলো বলে দাওয়া থেকে বেরিয়ে আসলো। রশিদ চলে আসার সময় মুন্সিবাড়ির ছোট বউ কয়েকবার রশিদকে বাধা দিল। রশিদ তার বারণ না শুনে বেরিয়ে গেল। রেণুকা হাসপাতাল থেকে বাড়ি ফিরে দেখলো বাড়ির ঘরদোরের অবস্থা একেবারে শোচনীয়। ফুপু বয়স্ক মানুষ, তার উপর এই কয়দিনে বৃষ্টি হতে সবকিছু কাদা মাখামাখি অবস্থা। সবকিছু এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। রেণুকা তার ছেলেকে চৌকিতে শুইয়ে দিয়ে ভেঙে পড়া শরীর নিয়ে কষ্টে সৃষ্টে কোনোরকম ঘরদোর ঠিক করছে। তারপর ফুপুর কাছে মিরাজের কথা জানতে চেয়েছে। ফুপু, মিরাজ ভাই এসেছিল? আর বৃদ্ধা কিছুক্ষণ চুপচাপ থাকার পর বলল, হ্যাঁ আসছিল। তাহলে আমাদেরকে নিতে গেল না যে? কাল তো মিরাজ ভাইকে বলেছিলাম আজকে বাড়িতে ফিরে যাব। মিরাজ আর আইতো না এখানে কেন? সেদিন রাতে তোমাকে নিয়ে হাসপাতালে যাওয়ার পর তো পুরো রাত তোমার লাগে হাসপাতালে কাটেছিল মিরাজ। এই খবর মিরাজের বউয়ের কারণে যাওয়ার পর তোগো বাড়িতে একরকম লঙ্কাকাণ্ড অবস্থা। মিরাজ কেন তোমার লাগে এত কিছু করে? কেন যখন তখন ছুটে আসে? এইসব নিয়ে তার বউয়ের লাগে মেলা ঝামেলা হয়েছে মিরাজের। বৃদ্ধা এ পর্যন্ত বলার পর থামলো। রেণুকা আর কোনো বাড়তি কোনো প্রশ্ন করলো না। মিরাজের বউয়ের রাগ করাটা অস্বাভাবিক কিছু নয়। তার জায়গাতে রেণুকা থাকলে হয়তো একই কাজটা করতো সে। নিজের বউ বাচ্চার সংসার ফেলে যখন হুটহাট করে চলে যাওয়াটা বোধহয় দুনিয়ার কোনো মেয়েই সহ্য করবে না। সেদিন বিকালে অফিস থেকে সেদিনে সেই লোকটা রেণুকার নিকট এসে খবর দিয়ে গেল আমাকে আগামীকাল যেন অবশ্যই একটাবার অফিসে গিয়ে দেখা করে আসে। দেখাটা ঠিক কী কারণে করতে বলা হয়েছে রেণুকার আর বুঝতে বাকি রইল না। তপু অসুস্থ হয়ে পড়াতে টানা 4 দিন স্কুলে যেতে পারেনি। প্রথম মাসের 4 দিন কামাই
কর্মজীবনের জন্য নিশ্চয় সুফলের কোনো কারণ হতে পারে না। আগামীকাল অফিসে না গেলে বলে ছুটি কাটানোর জন্য ঠিক কতগুলো কথা হজম করতে হবে তাকে কে জানে। কিন্তু তাই বলে নিজের একমাত্র সন্তানকে তো এইভাবে ফেলে রেখে স্কুলে শিক্ষকতা করতে পারে না সে। পরদিন স্কুল শেষ করে রেণুকা অফিসে গিয়ে উপস্থিত হলো। সূর্য তখন একদম মাথার উপরে। ঘেমে শরীরের অবস্থায় একেবারে স্যাঁতস্যাঁতে হয়ে উঠছে রেণুকার। নিজের কাছেই কেমন অস্বস্তি বোধ হচ্ছে। তার উপর একটু পর কি হবে, কি বলবে সেসব ভেবে খানিকটা দুশ্চিন্তা হচ্ছে তার। অফিসের বাইরে কাঠের বেঞ্চে অপেক্ষা করছিল রেণুকা। একজন লোক এসে বলল, স্যার আপনাকে ভেতরে ডাকছেন। রেণুকা ভয়ে ভয়ে বেঞ্চ ছেড়ে উঠে দাঁড়ালো। তারপর মনের ভিতর হাজারো দুশ্চিন্তা নিয়ে ধীর পায়ে এগিয়ে গেল ঘরটার সামনে। স্যার আসবো? ভিতরে বসে থাকা মাঝবয়সী ভদ্রলোক কি একটা করছিল। রেণুকাকে দেখে মুখ তুললে বলল, ও আপনি আসুন। রেণুকা পা টিপে টিপে ভিতরে প্রবেশ করে একটা চেয়ার টেনে নিয়ে বসলো। তারপরও মাথার উপর বনবন করে ফ্যানটা ঘুরে ঠান্ডা হাওয়া ছড়াচ্ছে, কিন্তু আজ রেণুকার ভিতরে সেদিনের মতো বাতাস লেগে স্বস্তি বোধ হচ্ছে না। আপনি যে 4টা দিন ছুটি কাটিয়েছিলেন কাউকে জানিয়েছিলেন? রেণুকা জানতো ভিতরে প্রবেশ করার পর তাকে এই প্রশ্নের সম্মুখীন হতে হবে। রেণুকা উত্তর করল না। জানানোর মতো পরিস্থিতি ছিলাম না স্যার। এই 4 দিনের ভিতর জানানোর মতো সুযোগ হয়নি আপনার। স্কুলটা কি নিজের বাপ দাদা মনে করেন আপনি? আপনার উপরে 20-30 জন বাচ্চার পড়ালেখার দায়িত্ব দেওয়া হয়েছে। আপনি সেসবের তোয়াক্কা না করে একটানা 4 দিন ছুটি কাটিয়ে ফেলেন, তাও আবার চাকরির প্রথম মাসে। স্যার আমার ছেলে অনেক অসুস্থ হয়ে গেছিল। এই 4 দিন নাওয়া খাওয়া বাদ দিয়ে সারাক্ষণ ছেলের পাশেই ছিলাম আমি। এখন এসব মাথায় ছিল না স্যার। আমি অন্তত দুঃখিত, পরবর্তীতে আর এমনটা হবে না। আপনি বরং আপনার বাচ্চাকে নিয়ে আরও কিছুদিন ছুটি কাটিয়ে নিন মিসেস রেণুকা। মানে বুঝলাম না। আমরা আর আপনাকে রাখতে পারছি না। আমরা নতুন কাউকে রাখবো বলে ঠিক করেছি। এভাবে হেলাফেলা করে তো স্কুল চলে না। রেণুকা আবার আকুতি জানিয়ে বলল, স্যার আমার ছেলেটা টাইফয়েড হয়েছিল, মরতে মরতে বেঁচে গেছে। এমন অবস্থায় কি কোনো মা আর তার ছেলেকে হাসপাতালে রেখে স্কুল করতে পারেন বলেন? তাই বলে আপনি একটাবার কাউকে জানানোর প্রয়োজন বোধ মনে করবেন না? স্কুলটা তো আপনার বাড়ি নয় যে ইচ্ছে হবে আসবেন, না হলো আর আসবেন না। এটা একটা প্রতিষ্ঠানিক। অনেকে নজরদারি করে। অফিসে হেড অফিস থেকে তদারকি করতে গিয়ে শুনে আপনি কোনো রকম বলা কওয়া ছাড়া 4 দিন ধরে স্কুলে যাননি। আপনি আমাকে আগে জানালে আমি আমার মতো ব্যবস্থা করতে পারতাম। এতগুলো কথা শোনা লাগতো না তাহলে। স্যার পরিস্থিতি এমন ছিল যে আমি কি করব কিছুই বুঝতে পারছিলাম না। তবু শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, কোনো কিছু মাথায় ছিল না আমার। পরবর্তীতে আর কখনো এমন ভুল হবে না স্যার। আমি আর কিছু করতে পারবো না। আমার সেদিন ভুল হয়ে গেছে আপনাকে দায়িত্বটা দেওয়া। আপনার অসহায়তার কথা শুনে আপনাকে দায়িত্বটা দিলাম। আর দেখেন না, মাস না যেতেই আপনার জন্য কতগুলো কথা শোনালো আমায়। স্যার আরেকটা সুযোগ দিন আমাকে। এমনটা আর কখনো হবে না। চাকরিতে চলে গেলে যে আমাদের মা ছেলেকে রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। সরি মিসেস রনুকা, আমার আর কিছু করার নেই। উপর থেকে নির্দেশ এসেছে আপনার আর কাল থেকে স্কুলে যাওয়ার কোনো দরকার নেই। রেণুকা ভদ্রলোকের কাছে অনেক আকুতি মিনতি করেও শেষ রক্ষা হলো না তার। চোখের জল মুছে নিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন রেণুকা। তারপর ঘর ছেড়ে বেরিয়ে আসা ধরতে পিছন থেকে ভদ্রলোক বলে উঠলেন, আপনাকে থাকবার জন্য যে ঘর দেওয়া হয়েছিল 2 দিনের ভিতরে খালি করে দিন। নতুন যে আসবে তাকে তো আবার থাকতে দিতে হবে। রেণুকা মুখে কিছু বলল না, চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে গেল নিঃশব্দে। আর ঘর ছেড়ে বেরিয়ে যেতেই রেণুকা আরেকজনের মুখোমুখি হলো। সামনে দণ্ডায়মান মূর্তিটাকে দেখে রেণুকা অবাক চোখে তাকিয়ে রইল কিছুক্ষণ। মানুষটাকে রেণুকা খুব ভালোভাবে চিনি, কিন্তু এখানে কি এমন কাজ থাকতে পারে? কথাগুলো ভাবতে ভাবতে বেদনাতুর চোখ তুলে তাকাতে দেখলো সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার ঠোঁট জুড়ে মিশ্র হাসির খেলা বেড়াচ্ছে। চোখ জোড়া শান্ত অথচ ইগলের মতো তীক্ষ্ণ আর প্রতিশোধ পরায়ণ। ভাবি তুমি এখানে? সুবর্ণার তীক্ষ্ণ দৃষ্টি খানিকটা সংযত নিয়ে রেণুকার আরও কাছে ঘেঁষে বসলো। এখানে তো আমার ছোট দাদার ছেলে চাকরি করে, তার কাছে এসেছিলাম। তুমি এখানে কি করো? তোমার ছোট দাদার ছেলে কোনটা? সুবর্ণা আঙুল তুলে ওই ঘরটা দেখে বলো, ওই তো ওই ঘরটাতে বসেন। রেণুকা ঘাড় ঘুরে একবার সেদিকে দেখলো। একটু আগে রেণুকা যেই ভদ্রলোককে আকুতি মিনতি করে মন গলাতে পারেনি, সুবর্ণা সেই লোকটার কথা বলছে। লোকটা সুবর্ণার আত্মীয় শুনে রেণুকার মনে ক্ষীণ আশা জেগে উঠলো আবার। পাছে যদি সুবর্ণা বলে কয়ে চাকরিটা আবার ফিরিয়ে নেওয়া যায়।
সুবর্ণা রেণুকাকে সবটা খুলে বলল। তপুর টাইফয়েড হওয়া, তারপর অসুস্থ তপুকে টানা 4 দিন হাসপাতালে দৌড়দৌড়ি করা, সমস্তটা শুনে সুবর্ণা কিছুক্ষণ রেণুকার দিকে উদার দৃষ্টিতে কপাল কুঁচকে তাকিয়ে থাকার পর বলল, আমি বলি নিশ্চয় তোমার চাকরিটা আবার ফিরে পাবে তুমি, তবে তার জন্য তোমাকেও যে একটা কাজ করে দিতে হবে আমার জন্য। রেণুকা বিমূঢ় হয়ে বলে, কী কাজ? তোমার ভাইসহ বাড়ির সবার সামনে তোমাকে দোষ স্বীকার করে নিতে হবে, সবাইকে নিজের মুখে বলতে হবে তুমি সেদিন আমার আলমারি থেকে হারটা চুরি করেছিলে। যদি স্বীকার করতে পারো তাহলে আমিও বলে দেখতে পারি। সুবর্ণা যে তাকে এহেন কথা বলবে রেণুকার কল্পনাতেও আসেনি। মানুষ এতটা ছোট মনে হয়, সেদিনের সেই মিথ্যে আক্রোশটা আজও মনের গভীরে পুষে রেখেছে সুবর্ণা। নিশ্চুপ রেণুকার ভিতরে অপমান আজ আরও স্থির রইল না। রাগে চোয়াল শক্ত হয়ে উঠল তার। বিস্ফোরিত মেঘকৃষ্ণ চোখ আর উন্মুক্ত বজ্রশিখার প্রবল উগ্রতায় ফেটে পড়তে চাইল। একটা মানুষ নিজের একদিন তার ছোট ভাইয়ের বউ হিসেবে পছন্দ করছিল, এ কথা ভাবতে ঘেন্নায় রেণুকার সমস্ত শরীর জ্বলে উঠল। ভাবি, আমার প্রতি তোমার এত বিদ্বেষ কিসের বলতে পারো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন এত সহিংসতা আমার প্রতি? আমি তোমার হাতটা সত্যিই নেইনি। সুবর্ণা ধূর্ততার হাসি এসে বলল, না নিলেও তোমাকে স্বীকার করতে হবে। তোমার জন্য তোমার ভাই সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিল, বাড়ি থেকে বার করে দিয়েছে। এখন তুমি সিদ্ধান্ত নাও, দোষ স্বীকার করবে নাকি চাকরি হারিয়ে আবার পথে পথে ঘুরবে, কোনটা? মানুষ এতটা পাষণ্ড হয়, রেণুকা এবার আর নিজেকে উগ্রতাকে দমিয়ে রাখতে পারল না। এতদিন নিশ্চুপ থেকে সবার সব কিছু মুখ বুজে সহ্য করেই তার আজ এই দুর্দশা। নীরবতা যদি দুর্বলতা হয়, তবে এভাবে থেকে সেই নীরবতাকে নিজের ঢাল হিসেবে তুলে ধরবে সবার সামনে। সুবর্ণার ডার গালে কষিয়ে একটা থাপ্পড় মেরে বসলো রেণুকা। তারপর বলল, কোনোদিন যদি ও বাড়ি ফিরে যাও, তাহলে সেদিন আমার ভাইকে বইল তোমার অপকর্মের জন্য সবার অগোচরে তার বোন একটা থাপ্পড় উপহার দিয়েছিল তোমাকে। সুবর্ণা গালে হাত চেপে ধরে হতবিম্বলের মতো দাঁড়িয়ে থাকে। রেণুকার চোখ থেকে প্রতিহিংসার দাবানল যেন ঠিক করে বেরিয়ে আসতে চাইছে। রেণুকার মতো কোমল স্বভাবের মেয়ে যে হঠাৎ এমন হিংসাত্মক হয়ে উঠবে, সুবর্ণা হয়তো কল্পনা আনেনি। অনেক সময় কোমল হৃদয়ের মানুষ কষ্ট পেতে পেতে একটা সময় নিজেকে পাথরের মতো শক্ত করে ফেলে, আর তখন মন থেকে সমস্ত ভয়ভীতি উবে যায়। রেণুকার ক্ষেত্রে হয়তো সেটাই হয়েছে। রেণুকার নাকের ডগা ক্রমাগত ফুলছে, চোখগুলো স্বাভাবিকের তুলনায় খানিকটা লাল হয়ে গেছে। সুবর্ণা রেণুকার এমন ভয়ঙ্কর রূপ এর আগে কক্ষনো দেখেনি। রেণুকার সামনে তার সব দাম্ভিকতা যেন কর্পূরের মতো উবে গেছে। রেণুকার আগে ফুসতে ফুসতে বলল, তার মানে আমার চাকরি চলে যাওয়ার পিছনে আমার 4 দিনের ছুটি নয় তুমি দেয়, তাই না? তোমার কথাতে আমাকে চাকরিচ্যুত করা হয়েছে। কি অপরাধ করছি তোমার কাছে? কখনো কোনো দিন তোমার কোনো কাজে বাধা হয়ে দাঁড়িয়েছি আমি? তারপরে আমাদের পিছনে পড়ে আছো কেন তুমি? তোমার কি মনে হয় রেণুকা মিথ্যের কাছে হেরে যাবে? সামান্য একটা চাকরির জন্য নিজের আত্মবোধ বিক্রি করে দিবে সবার কাছে? কোনোদিনও নয়। তোমার যা ইচ্ছা করতে থাকো, আমি আমার যুদ্ধ একাই এগিয়ে যাব এবার। কথাগুলো বলে উদ্ধত পরে বেরিয়ে গেল রেণুকা। সমুদ্রের ঝরে পড়া পাতাবিহীন গাছের মতো রেণুকার জীবন থেকে যেন এক এক করে সব ঝরে পড়ছে। বাসায় ফিরে বৃদ্ধ ফুপুকে রেণুকা চাকরি যাওয়ার কথা জানাতে বৃদ্ধা একরাশ দুঃখ প্রকাশ করে বলল, হায় রে অভাগী, উপরওয়ালাকে এটুকু সুখ তোর কপালে লিখা রাখেনি। রেণুকা বৃদ্ধের এই কথার কোনো জবাব দিতে পারল না। সে নিজেও জানে না তার কপালে আদৌ সুখ বস্তুটা আছে কিনা। মোবারক মারা যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো রেণুকার জীবনে সুখটার সাথে করে নিয়ে গেছিল। রেণুকার নিজের জন্য এখন আর চিন্তা হয় না, কিন্তু তার ভরসা যে আরও দুজন মানুষ আছে, তাদের কি হবে, কি খাওয়াবে? এভাবে হেলাই ফেলাই কি জীবন পার করবে? রেণুকা সিদ্ধান্ত নিল সে আর গ্রামে থাকবে না। এই গ্রাম তার জন্য নয়, কার ভরসায় থাকবে? একজন ছিল, সেও মুখ ফিরিয়ে নিয়েছে তাদের থেকে, কিন্তু শহরে গিয়ে বা করবে কি, কাকে ধরবে? দোটানায় ভুগছে রেণুকার মন। সারা বিকেল নানান চিন্তায় ডুবে রইল রেণুকা। সন্ধ্যায় তপুকে ফুপুর কাছে রেখে রেণুকা নিজে একবার মিরাজদের বাড়িতে গেল। মিরাজের বউ শান্তা তখন গোয়ালঘর ধোয়া দিচ্ছিল। রেণুকাকে ভর সন্ধ্যায় বাড়ির উঠোনে দেখে শান্তা গোয়ালঘর থেকে বেরিয়ে এসে পরিচয় জানতে চাইল। রেণুকা নিজের পরিচয় দিতে শান্তা খানিকটা বিস্ময় চোখে রেণুকার দিকে তাকিয়ে থাকার বলল, ও তাহলে তুমি সেই মেয়ে? দেখো বোন, আমার জামাইয়ের পিছু ছাইড়ে দাও। এই সহজ সরল মানুষ ঘোর প্যাঁচ বোঝে না। আমি জানি ভাই মিরাজ তোমারে বইনের চোখে দেখে, তুমি তারে ভাইয়ের মতো সম্মান করো। তাই গ্রামের মানুষ তো আর সেসব বুঝে না, নানান জনে নানান কথা কয়। তুমি বিধবা মেয়ে, একা একা বাচ্চা লইয়ে থাকো, এমন যখন তখন আমার জামাই তোমার বাড়িতে গেলে মানুষজন খারাপভাবে বাজে কথা কয়। তুমি আর মিরাজের ডাইকো না, আমার সংসারে আমি কোনো অশান্তি চাই না।
রেণুকা শান্তার কথাগুলো মন দিয়ে শুনল। শান্তার অভিযোগ ভুল নয়। গ্রামের মানুষ কারো উপকার করতে পারুক না পারুক পিছে লাগতে পারে বেশ। রেণুকা তার চাকরি চলে যাওয়ার থেকে শুরু করে হাসপাতালে সবটা শান্তার কাছে খুলে বলল। শান্তা বেশ বুদ্ধিমতী আর বিচক্ষণ মেয়ে। রেণুকা সবটা শুনে দুঃখ প্রকাশ করলো। সবই তো বুঝলাম, তাই এখন কি করবার চাইছো? ভাবছি গ্রাম ছেড়ে চলে যাব। শান্তা বিস্ময়ের মুখে হাত দিয়ে করল, কি কও? শহরে যে যাবা, শহরে চেনা জানা কেউ আছে? তা নেই, তবে গ্রাম থেকেই বা কী করব? চেষ্টা তো কম করলাম না। মিরাজ ভাই আমার জন্য অনেক চেষ্টা করে স্কুলের কাজটা নিয়ে দিছিল, কিন্তু কপাল আমার দেখো, মাস পেরোতে চাকরিটা আবার চলে গেল। আমার কপালে মনে হয় সুখ নেই। উপরওয়ালা সুখ দুঃখ ভাগাভাগি আমাকে দুঃখটাই বেশি দিয়েছেন। হ্যাঁ, আল্লাহ কও কি? একা একা শহরে যাবা? কোনো বিপদ আপদ হইলে তখন? তপুর বাবা মারা যাওয়ার পর থেকে তো কম বিপদের সম্মুখীন হয়নি। এখন আর বিপদকে বিপদ মনে হয় না। দুজনের কথার মাঝে মিরাজ এসে উপস্থিত হলো। রেণুকা তাদের বাড়িতে দেখে মিরাজ প্রথমে খানিকটা থতমত খেয়ে গেলে শান্তা মিরাজকে সামলে নিয়ে বলল, তোমার বোন নাকি গ্রাম ছাইরা শহরে যাইবে। সে মাইয়া মানুষ, শহরে যাইয়া কি করবে কত? বোঝাও একটু। শান্তার হঠাৎ এমন পরিবর্তন দেখে মিরাজ বেশ খানিকটা ভেবাচাকে খেয়ে বলল, তুমি বলছো এই কথা? কালকে তো রেণুকার জন্য বাড়িতে একরকম আগুন লাগাই দিছিলা। কালকে আর আজকের পরিস্থিতি আলাদা, তুমি ওরা ভালো মতো বুঝাও। রেণুকা এবার মিরাজ আবার রেণুকার কাছে গিয়ে দাঁড়া বলল, ব্যস্ততার জন্য তোমাদের হাসপাতালে আনতে যেতে পারিনি। তপুর কি অবস্থা, ভালো আছে তো? রেণুকা মাথা নাড়িয়ে বলল। তারপর বলল, মিরাজ ভাই, বাড়ি ছেড়ে আসার পর থেকে তো আপনি আমার জন্য কম করেননি। এবার শেষবারের মতো আর একটু সাহায্য করবেন? এভাবে বলছো কেন? বন্ধুর বউয়ের বিপদে বন্ধুর মান রাখতে গিয়েই তো এগিয়ে গেছি। আর তাছাড়া আমার নিজের বোন থাকলেও তো আমি করতাম। মিরাজ ভাই, আমি শহরে যাব। কী সব বলো তুমি? শহরে গিয়ে কী করবা? গ্রামে থেকে আর কি করব? চাকরিটার সাথে তো মাথার উপরে ছাদটাও চলে গিয়েছে আমার। এখন তবুকে নিয়ে কোথায় গিয়ে উঠবো? তার চাইতে শহরে গিয়ে দেখি অভাগিনীর কপাল বদলে যায় কি না। শহরে তোমার পরিচিত কেউ আছে? জানি না, আর থাকলেও তাদের কাউকে লাগতো না। এই যুদ্ধটা যেহেতু আমার, তাই এবার যা করার নিজের চেষ্টাতে করতে হবে। কিন্তু মিরাজের কথা শেষ করতে না দিয়ে রেণুকা বলে উঠলো, কোনো কিন্তু নয় মিরাজ ভাই, আমি শহরে যাব। আপনি একটু কষ্ট করে ভোরে আমাকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে আসতে পারবেন? কিন্তু হুট করে এভাবে শহরে গিয়ে করবেটা কি? কিছু একটা ব্যবস্থা ঠিক করে নিতে পারবো আমি। আর হ্যাঁ, মুন্সিবাড়িতে আমার শহরে যাওয়ার কথা বলবার কোনো দরকার নেই মিরাজ ভাই। আচ্ছা ঠিক আছে, আমার একজন পরিচিত চাচা আসে শহরে, অনেক বছর ধরে শহরে থাকেন। তাকে একটাবার বললে তিনি নিশ্চয়ই কিছু একটা করতে পারবেন। আচ্ছা, আমি তার সাথে কথা বলে দেখছি। কারো ভরসা ছাড়া এভাবে শহরে গিয়ে একা একা বিপদে পড়বে। শহর কি গ্রামের মতো যে বিপদ দেখলে ছুটে আসবে? সবাই নিজে নিয়ে ব্যস্ত, কেউ কারো দিকে তাকায় না। আচ্ছা ঠিক আছে, তবে উনি যদি কোনো ব্যবস্থা না করতে পারেন তারপরে আমি শহরে যাব। আপনি আগামীকাল ভোরে একটু কষ্ট করে আমাদেরকে স্টেশনে রেখে আসবেন। এখন আসি। তপু আবার ফুপুর কাছে রেখে এসেছে। কথাগুলো বলে রেণুকা মিরাজদের বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। দিনের আলোয় প্রায় ফুরিয়ে এসেছে। চারপাশটা ধীরে ধীরে অন্ধকারে ঢেকে যাচ্ছে। নানান দুশ্চিন্তায় সেদিন রাতে রেণুকার ঘুম এলো না। তপুকে ঘুম পাড়িয়ে ঘরের বারান্দায় বসে বসে এক মনে রাতের আকাশের দিকে তাকিয়ে লাভ ক্ষতির হিসাব মেলানোর চেষ্টা করছে রেণুকা। আজকে মোবারকের কথা বড্ড মনে পড়ছে তার। মোবারক তো তাকে কথা দিয়েছিল আজীবন তার পাশে থাকবে, কিন্তু কোথায়? মাছ নদীতে ফেলে দিব্যি আকাশের তারা হয়ে মিটমিট করে জ্বলছে, আর রেণুকার দুঃখ কষ্ট করে দেখছে নীরবে। তার জীবনের গল্পটা এতটা বিষাদময় না হয়ে একটু সুখের হলে কি এমন হতো? উপরওয়ালার কাছে কি সে বেশি আবদার করে ফেলেছিল যে তাকে দিতে গিয়ে সংকটে পড়েছিল তার? উদাস মনে এসব ভাবতে গিয়ে রেণুকার চোখের কোণ বেয়ে জলের ধারা নেমে আসে নিঃশব্দে। কি গো মেয়ে, ঘুমাবি না? বৃদ্ধার কথায় রেণুকা চটক ভাঙল। চোখের জল মুছে ঘাড় ঘুরিয়ে দেখলো দোরগোড়ায় বৃদ্ধা দাঁড়িয়েছে। রেণুকা তার কণ্ঠ যতটা সম্ভব স্বাভাবিক করার চেষ্টা করে বলল, ঘুম আসছে না ফুপু? বৃদ্ধা রেণুকার কথার কোনো প্রত্যুত্তর না করে নিঃশব্দে রেণুকার পাশে গিয়ে বসলো। তারপর রেণুকার কাঁধে হাত রেখে বলল, শহরে না গেলে হয় না রে মা। এই বুড়িটাকে আবার একলা করে চলে যাব? চলো না, আমরা তিনজনে কুড়িঘরটায় গিয়ে মিলে একলা থাকবো। নদীর পাড়ে শাক পাতা, তোর মুখে বিষাদ লাগে জানি, তারপর বুড়িটা সামনে তো থাকবি। শহরে যাস না রে মেয়ে। এতক্ষণ ধরে রেণুকার মনটা খারাপ থাকলে এবার তার রেজ যেন আরও ছাপিয়ে গেল। রেণুকা কি বলবে বুঝতে পারছে না। কি হলো মা? যাস না তোরা, আমার তো কোনো ছেলেপুলে নাই, সারা জীবন একলা থাকছে, তয় শেষকালে তোগো পাইয়া আমার হারামু। এই কথাটা কেন জানি মানতেই পারতেছি না আমি। তোরা যাস না। কিন্তু এইভাবে আর কতদিন? বৃদ্ধার জীবনে অন্তিমকাল চলছে, তার এখন কোনো রকম চলে যাবে, কিন্তু তপুর জীবনটা শুরু। তপুর জীবনটাকে সে এভাবে নষ্ট করতে পারে না। ফুপু,
এই গ্রামে আমি বড় হয়েছি, এখানকার বাতাস আমার নিঃশ্বাসের প্রতিটা বিন্দুতে আছে। কিন্তু দেখো, তারপরে এই গ্রামটা আমার আদি নেই, কেমন পর হয়ে গেছে। তুমি চিন্তা করি না ফুবু, আমি শহরে গিয়ে একটা ব্যবস্থা করার সাথে সাথে তোমাকে নিয়ে যাব। তারপর তিনজনে মিলে আবার থাকবো। কি যাবে না তখন আমার সাথে? অন্ধকারে বৃদ্ধা ছলছল চোখ জোড়া রেণুকার নজর এলো না। বৃদ্ধা চোখের পানি সংবরণ করে রেণুকার মাথা হাত দিয়ে বলে, অনেক বড় হমা, যার এমন দিলদরিয়া মন একখানা মন, সে কোনোদিন অসুখী হইতে পারে না। দেখবি একদিন তোরা সব দুঃখ দূর হয়ে যাব, তুই অনেক সুখী হবি মা। রেণুকা কোনো উত্তর করল না। বৃদ্ধার কোলে নিশ্চুপে মাথা নামিয়ে দিল এবার। তারপর চুপচাপ বৃদ্ধার কোলে মাথা রেখে বসে রইল। সেদিন রাতে জুলেখা বেগম একটা দুঃস্বপ্ন দেখল। তার মেয়ে রেণুকা অথই জলে পড়ে হাত পা ছড়িয়ে বাঁচার আকুতি জানিয়ে জুলেখা বেগমকে ডাকছে। হঠাৎ এমন দুঃস্বপ্নের মর্ম বুঝতে পারলেন না তিনি। তবে মায়ের মন সন্তানের বিপদ কি আর আড়ালে থাকে? এতটুকু বুঝলেন তার মেয়ে খুব একটা ভালো নেই। কতদিন হয়ে গেল মেয়েকে দেখেন না তিনি। মেয়েকে দেখবার জন্য তার মনটা ব্যাকুল হয়ে আছে। মনে মনে ঠিক করলেন সকাল হলে একটি বার সুফিয়াকে সঙ্গে নিয়ে মেয়ের সাথে দেখা করতে চলে যাবেন। রেণুকা তৃতীয় পর্ব পুরো গল্পটা প্লেলিস্টে পেয়ে যাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।